বিষয়ের ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল সম্পর্কিত এই পর্ব 2 এ প্রায় 150টি এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করব। অনেকগুলি প্রশ্ন, অনেক সময় লাগবে। ধৈর্য ধরে যদি শিক্ষার্থীরা দেখে তাহলে আশা করি এই এমসিকিউ এর সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথম প্রশ্ন, পূর্বের ক্লাসে আমি 130 পর্যন্ত আলোচনা করেছি, আজ 131 থেকে 131 নম্বর প্রশ্ন করেছে নিম্নের কোনটি টেক্সট এডিটর। টেক্সট এডিটর হচ্ছে আমরা সাধারণত টেক্সট এডিটর ব্যবহার করে এই ওয়েব পেজ ডিজাইন করে থাকি, এইচটিএমএল লিখি। নোটপ্যাড ছাড়াও আরো কিছু টেক্সট এডিটর রয়েছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, ওয়ার্ডপ্যাড। আচ্ছা, এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হলো, এটা সহজ প্রশ্ন, এই যে এটা হচ্ছে .htm অথবা .html, এই দুটো হচ্ছে এক্সটেনশন। এই যে .html কি, এই এক্সটেনশনের নেম। অর্থাৎ আমরা কোনো ফাইল যখন সেভ করি তখন ডটের পরে যে অংশটা লিখি এটা হচ্ছে এক্সটেনশন। যেমন আমরা হেডার ফাইলের এক্সটেনশন হিসেবে .h লিখি, ওই যে হেডার ফাইল যুক্ত করার সময় সি প্রোগ্রামের, তাই না? পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, নিচের কোনটি এমটি ট্যাগ? তো এমটি ট্যাগ এখানে এই যে এই সেটটা হচ্ছে এমটি ট্যাগ, আর এইগুলি সব ওপেনিং ক্লোজিং উভয় আছে, সেজন্য এগুলো এমটি ট্যাগ না। এমটি ট্যাগের লিস্ট ইতিপূর্বে আমি দিয়েছিলাম, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। এমটি ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, তারপর হচ্ছে কি যে আইএমজি ট্যাগ, তারপরে হচ্ছে কি যে আছে আরো মেটা, লিঙ্ক, বেজ, সোর্স, এগুলো কিন্তু সব এমটি ট্যাগ। এটা মনে রাখবো। এক লাইন নিচে নামানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? বলো কোনটা? বিআর ব্যবহার করা হয়, ঠিক বলেছো, বিআর। আচ্ছা, পরের প্রশ্ন, ফাঁকা ট্যাগ কোনটি বলো দেখি? বিআরটা ফাঁকা ট্যাগ, কারণ বিআর এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, সেজন্য বিআরটা হচ্ছে ফাঁকা ট্যাগ। এগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছে। বোর্ডের প্রশ্ন আলোচনা করছি আজকে যে 150টা প্রশ্ন আলোচনা করবো সব বোর্ডের প্রশ্ন। কোনটি এমটি এলিমেন্ট, মানে এমটি ট্যাগ বোঝাচ্ছে আর কি। আইএমজি কোনো ক্লোজিং ট্যাগ নেই। আইএমজি ছবি যুক্ত করার জন্য ব্যবহার করা হয়, আর অন্যগুলো সব ওপেনিং ক্লোজিং আছে। এসআরইএ কোনো ট্যাগ না, এ হচ্ছে ট্যাগ। এইচটিএমএল এর জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটি? নোটপ্যাড, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, সবগুলাই এইচটিএমএল। এই সবগুলি যে কোনো একটা ব্যবহার করে এইচটিএমএল কোড লেখা যায়। তবে এই নোটপ্যাডটা বিল্ডিং করা থাকে, বিল্ডিং মানে কম্পিউটারে থাকে, ওটা ইনস্টল করা লাগে না। বাট এই দুটো যদি ব্যবহার করতে চাই আমাকে ইনস্টল করে নিতে হয়, কারণ উইন্ডোজের সাথে নোটপ্যাডটা থাকে। একটি এইচটিএমএল ফাইলে শুরুর ট্যাগের ভিতরে এইচটিএমএল থাকে, প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, এটাও সঠিক। আবার শুরু ট্যাগে এটা থাকে, এটাও সঠিক। প্রতি জোড়া শুরু এবং শেষ থাকে, সবটার সাথে জোড়া থাকে না। এমটি ট্যাগে তো জোড়া থাকবে না, তাই না? তাহলে মাঝখানে এটা সঠিক না, কারণ এমটি ট্যাগের জোড়া ট্যাগ নেই, এমটি ট্যাগের ক্লোজিং নাই, খালি একটা ট্যাগ। আচ্ছা, ভালো করে দেখো, এইচটিএমএল ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কোনটি? এই দুইটা .html এবং .htm, দুইটাই কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আজকের প্রশ্নগুলি বোর্ডের প্রশ্ন, তো কিছু কিছু প্রশ্ন রিপিট হতে পারে, কারণ বোর্ডে একই প্রশ্ন একাধিকবার পড়েছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং এত প্রশ্নের উত্তর দাও। রুমি কলেজের ভর্তি আবেদনে সাইবার ক্যাফে গিয়ে একটি ফর্ম পূরণ করেন, ওয়েবসাইট ব্যবহার করেছে, ওয়েবসাইট ব্যবহার করে কাজ করেছে না? খটা এখানে চলে এসছে, খটা এখানে দিলে ভালো হতো। খ নাম্বার, ওয়েবসাইট ব্যবহার করেছে। দৃশ্যকল্প 2 এখানে একটি কোড দেওয়া আছে, কোডে কি বলেছে? বোর্ডের মধ্যে ক্রিকেট বোর্ড দেওয়া আছে, এই তো। আচ্ছা, আমরা দেখি কি বলেছে প্রশ্নে। দৃশ্যকল্প 2 এর এই যে তথ্যে ব্যবহৃত হতে পারে এইচটিএমএল সিনট্যাক্স, টেক্সট এডিটর, সবগুলাই তো, মানে সিনট্যাক্স গঠনও ব্যবহার করা হয়েছে। আবার ওয়েব পেজ তৈরি করতে গেলে এই দুইটা যে কোনো একটা আমরা ব্রাউজার সফটওয়্যারে লাগবে, আবার টেক্সট এডিটরে লাগবে, তিনটাই লাগবে। টেক্সট এডিটর হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য বিভিন্ন সফটওয়্যার, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, এইগুলা, ঠিক আছে, টেক্সট এডিটর। এইচটিএমএল বডি অংশে থাকে ছবি, টেবিল, ওয়েব পেজ টাইটেল, না টাইটেল থাকে না, টাইটেল থাকে হেডে। তাহলে এই দুটো সঠিক, কি বুঝছো কি না? শোনো, তোমাদের বইতেও কিন্তু এগুলি আছে, কিন্তু বোঝা লাগবে তো, বুঝলে দ্রুত মুখস্থ হয়। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? শুরুর ট্যাগে না, শুরুর ট্যাগে অ্যাট্রিবিউট থাকে, ওপেনিং ক্লোজিং এর মধ্যে, ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট থাকে। পরের প্রশ্ন,
এখানে বলছে অ্যালাইন সমান সেন্টার, এই মাঝখানে এটা একটা অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। বলছে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি, এইটা অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার, মনে থাকবে। আর অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, আর আইসিটি হচ্ছে কন্টেন্ট, তাই না? খুব সুন্দর। এইচটিএমএল এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? সম্পূর্ণ কন্টেন্ট এইচটিএমএল এর মধ্যে থাকে। এইচটিএমএল দিয়ে শুরু হয়, এইচটিএমএল দিয়ে শেষ হয়, তার টোটাল অংশটা আমাদের এইচটিএমএল এর মধ্যে থাকে। আর যদি বলতো কন্টেন্ট এরিয়া কোনটি, তাহলে এরিয়া বডির মধ্যে লিখি, সেটা আমাদের ভিজিবল হয়। টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত ট্যাগ কোনটি? টিডি, টিডি আর টিএইচ, কিন্তু টিএইচ এখানে নাই, তাই না? হ্যাঁ, এই যে আমি এখানে কিছু উদাহরণ দিলাম, লক্ষ্য করি। টেবিলে ব্যবহৃত ট্যাগ সমূহ। টেবিল ট্যাগ টেবিল তৈরির জন্য ব্যবহার করা হয়। ক্যাপশন ট্যাগ শিরোনাম লেখার জন্য ব্যবহার করা হয়, টেবিলের উপরে শিরোনাম। টিআর ট্যাগ টেবিলের রো তৈরি করার জন্য। টিএইচ ট্যাগ টেবিলের হেডিং তৈরি করার জন্য, সেল হেডিং। আর টিডি ট্যাগ টেবিলের সেল তৈরি করার জন্য, ডেটা। টিআর টেবিল রো, টিএইচ টেবিল হেডিং, টিডি টেবিল ডেটা, এগুলো মনে রাখা লাগবে। পরের প্রশ্ন, এইচটিএমএল এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্ধারণের জন্য ব্যবহার করা হয় স্প্যান। স্প্যান ট্যাগ ব্যবহার করা হয় অন্য একটা এলিমেন্টের অংশ নির্ধারণ করার জন্য, অন্য একটা ট্যাগের অংশ নির্ধারণের জন্য। উলম্ব ঘরগুলো অনেক উপর থেকে নিচের দিকে কলাম বলে। যেমন আমি যে এখানে একটু উপস্থাপন করলাম, এইটা হচ্ছে রো, এইগুলো হচ্ছে উলম্ব স্তম্ভ। একটা, দুইটা, তিনটা উলম্ব স্তম্ভ আছে, মানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এরপরটা লক্ষ্য, টেবিলের অনুভূতিক ঘরগুলোকে কি বলা হয়? অনুভূতিক ঘরগুলোকে এই সারি বলা হয়। যেমন এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, মানে ভূমি সমান্তরাল অনুভূতিক ঘর, বিষয়টি মনে রাখবো। টেবিলের এক একটি ঘরকে কি বলে? সেল বলে। এই যে এখানে 1 2 3 থেকে 9টা সেল আছে, ছোট ছোট যে খোপ, এগুলোকে সেল বলে। সেলের মধ্যে ডেটা থাকে, তাই না? তথ্য থাকে। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো, এই বর্ডার হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউট, আর সোর্স হচ্ছে আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট, ফেস হচ্ছে এই ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, এগুলো মনে রাখা লাগবে কিন্তু। আর এল2 কিন্তু আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট, তাই না? আইএমজি ট্যাগের আরো অ্যাট্রিবিউট আছে, উইড হাইট, যদিও টেবিলেও ব্যবহার হয়, কিন্তু উইড হাইট, সেল স্পেসিং, সেল প্যাডিং, মনে থাকবে। টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার হয় ড্যাশ, সারি তৈরি করতে টিআর ব্যবহার হয়, টেবিলের সারি তৈরি করতে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ আজকে আমি 150টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো। 150 না 153টি। টেবিল সেল বর্ডার থেকে টেবিলের এই এত পিক্সেল দূরত্ব রাখার জন্য ডেটা কোনটি ব্যবহার করা হয়? টেবিল বর্ডার সেল প্যাডিং ব্যবহার হবে। এখানে সেল প্যাডিং সমান 5। আমি যদি সেল প্যাডিং এখানে 50 দিয়েছি, ফলে কি হবে? লেখাগুলো 50% একটু বেড়ে যাবে, লেখার চারিদিকে 50%, মানে 50% না, সরি 50 পিক্সেল বেড়ে যাবে, মনে থাকবে। টেবিলের সেলগুলো অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য সেল প্যাডিং। দেখছো, সেল প্যাডিং নিয়ে কিন্তু প্রশ্ন আসছে অনেক। লেখা থেকে দাগের দূরত্ব, বুঝছো কি না? অর্থাৎ এই লেখা থেকে এই দাগের দূরত্ব কতটুকু চারিদিকে হবে, ওটা নির্ধারণের জন্য, মানে ঘরের মধ্যে ফাঁকা করা, কি বললাম? আর ঘরের বাইরে ফাঁকা করা হচ্ছে সেল স্পেসিং, মনে থাকবে। আচ্ছা, টেবিল বর্ডার থেকে ডেটার দূরত্ব, দেখছো বারবার এসছে কিন্তু, ময়মনসিংহ বোর্ড 25-এ পড়ছে সেল প্যাডিং কিন্তু বারবার এসছে, তাই না? আচ্ছা, টেবিলের বর্ডার থেকে ডেটার দূরত্ব, এটা ডাবল হয়ে গেছে প্রশ্নটা। আচ্ছা, পরে ঠিক করে দেবো, একটা প্রশ্ন ডাবল হয়ে গেছে। এটা বলছে একাধিক রোকে মার্জ করার জন্য রসপান ব্যবহার হয়। মানে এই যে আমি এখানে উপস্থাপন করলাম, এই একটা রো, এই একটা রো, এই দুইটা রো মিলে একটা হয়েছে না? এই দুইটা রো মিলে একটা হয়েছে, মানে কি এটা রসপান ব্যবহার করে করতে হবে। রসপান হচ্ছে অ্যাট্রিবিউট। কয়েকটি কলাম জুড়ে একসাথে করার জন্য কলস্প্যান ব্যবহার করা হয়। যেমন এই যে আমি এখানে উপস্থাপন করলাম একটা টেবিল, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলাম মিলে এখানে কিন্তু একটা হয়ে গেছে। এই লেখাটা যে আছে, দুইটা মিলে একটা হয়েছে। পাশাপাশি দুইটা কলাম এক করার জন্য কলস্প্যান, আর উপর নিচ রো এক করার জন্য রসপ্যান, এগুলো অ্যাট্রিবিউট, মনে থাকবে। আর এই কলস্প্যান, রসপ্যান, অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় নাম্বার হয়, সংখ্যা হয়। 1 2 3 এরকম সংখ্যা হয়, এক তো হবে না, 2 থেকে উপরে হবে। নিচের কোন ট্যাগ ব্যবহার করে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ করা হয়? বিজি কালার, গ্রিন। এখন একটা কথা আছে,
টেবিল বেজি কালার গ্রিন দিলে টোটাল টেবিলটা কালার হবে, কিন্তু আমাদের বলছে টেবিলের কোনো একটি সেলের অংশ, সেল বলতে ঘর, আর ঘর তৈরি করার জন্য টিডি, তো টিডির সাথে বিজি কালার গ্রিন হবে, টিডির সাথে কিন্তু। তাহলে একটা ছোট ঘর সেল এর ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে, মনে থাকবে। ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল লিখতেই হবে, না লিখলে হবে না। কত নাম্বার? 161। আবার ব্যাকে যাবো, প্রশ্নটা ঠিক করে না একটু। এই দুটো উত্তর, ইটালিক নামে কোনো ট্যাগ নেই তো, জান তো? ইটালিক নামে কোনো ট্যাগ নাই তো। ওটা লিখে নাও, লিখে নাও, 1 আর 2 নাই, আলাদা করে লিখে নাও, না দুটো টিক মেরে নাও। পরের প্রশ্ন লক্ষ্য করি, সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটি? এটা ভুল আছে, ক্লোজিং নাই, এটা ভুল আছে, ক্লোজিং নাই, এটা ঠিক আছে, এটা ক্লোজিং আছে, এটা ঠিক, অন্যগুলোতে একটাতেও ক্লোজিং নাই, তাই ভুল আছে। আসসালাম। মেয়ে স্যার কখন আসবে? এখনই আসবে মা? থাক, যে স্যার আসবে। তাড়াতাড়ি বের করো। শোনো, এই তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর মিস্টেক আছে, এখানে আমি কারেকশন করে দিছি, এটা দেখে ঠিক করে নিবা। পরের প্রশ্নটা লক্ষ্য করি, বিয়ার ট্যাগের মধ্যে থাকে না, বিয়ের ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, আর টেক্সট ফিল্ড থাকে না। মানে টেক্সট ফিল্ড বলতে বোঝায় দুই ট্যাগের মাঝখানে যেটা লেখা হয়, ওইটা থাকে না তো। তাহলে উত্তর 2, 3। ওপেনিং ট্যাগ থাকে বিয়ারের, কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, আর এইটা থাকে না। নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? এই দুটো ট্যাগের এলিমেন্ট থাকে না। এলিমেন্ট, এলিমেন্ট বলতে মাঝখানের অংশ, কন্টেন্ট বোঝায়, তাহলে এই দুটো ট্যাগের মধ্যে কোনো অংশ থাকে না। 1 আর 2 সঠিক উত্তর। যেগুলো এমটি ট্যাগ, ওগুলো কোনো এলিমেন্ট থাকে না, ওগুলো একটি মাত্র ট্যাগ। পরের প্রশ্ন, এই যশোর বোর্ডে এসছে প্রশ্নটা। এইখানে দেখো, পি ব্যবহার করা হয়েছে প্যারাগ্রাফ তৈরির জন্য, আর ডেল ব্যবহার করা হয়েছে মাঝখানে কাটা দাগটা দেওয়ার জন্য, ইউ ব্যবহার করা হয়েছে আন্ডারলাইন করার জন্য, মানে এটা সঠিক হবে। কারণ কি, ডেল ব্যবহার করা হয়েছে মাঝখানে কাটা দেওয়ার জন্য, ইউ ব্যবহার করা হয়েছে আন্ডারলাইন করার জন্য, তাহলে যেটা একসাথে এই কাটা এবং আন্ডারলাইন আছে ওটা সঠিক, কারণ দুইটা ট্যাগই আছে এখানে। আচ্ছা, সমস্যা নেই, পরে ঠিক করে দেবো। ঠিক আছে, পরে ঠিক করে দেবো। বোল্ড করার জন্য ব্যবহৃত এলিমেন্ট কোনটি? বি ট্যাগ। বি ট্যাগ অবশ্যই স্ট্রং ট্যাগের মাধ্যমে বোল্ড করা যায়, তাই না? লেখাকে নিচে নামানোর জন্য এসইউ বি ট্যাগ ব্যবহার, এসইউ বি ট্যাগ। শোনো, একটা লেখা নিচে আর নতুন লাইন নিচে দুইটা পার্থক্য আছে। আমি যদি লেখাকে নতুন লাইনের নিচে, 1 লাইন নিচে নামাতে চাই, 1 লাইন নিচে, তাহলে বিআর। আর যদি লেখাকে নিচে আমি সাবস্ক্রাইব আকারে উপস্থাপন করতে চাই, তাহলে এসইউ বি। মনে থাকবে? এই যে লক্ষ্য করি, এই যে আমি এখানে 10টা এখানে লিখছি না, তাহলে এই 10-এর দুই পাশে এসইউ বি লিখেছি, নিচে নামাইছি একটু। এই যে পাওয়ার দেওয়ার জন্য বা উপরে ওঠানোর জন্য এসইউপি ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, একে বলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই যে, আর এটা এইভাবে লিখবো, এই এখানে এখানে বসে ব্র্যাকেটটা হবে। লেখাকে উপরে ওঠানোর জন্য এসইউপি ট্যাগ, মানে কি আমি একটু উপরে উঠাবো, এই যে পাওয়ার দিব, তো পাওয়ার দেওয়ার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করা হয়, তাই না? আমি প্রত্যেকটার উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যেগুলো কঠিন, যাতে ভালো মতো বুঝতে পারো। পেজের কোনো নির্দিষ্ট অংশকে
বিশেষভাবে দৃষ্টিকর্ষণ করার জন্য ইএম ট্যাগ হবে এটা। যদি কোনো কোনো ক্ষেত্রে অনেকে স্ট্রং বলে থাকে, কিন্তু ইএম হচ্ছে এমফাসাইজড, মানে লেখাকে জোর দিয়ে দেখানো। এমফাসাইজ ট্যাগ, এমফাসাইজ ট্যাগ অর্থাৎ ইএম এর মাধ্যমে লেখাটা একটু বাঁকা হবে, কিন্তু একটু জোর দিয়ে উপস্থাপনের জন্য ইএম ট্যাগ ব্যবহার করা হয়। মিস্টার কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ। ওখানে উদ্দীপকটা হচ্ছে একটা ছবি যুক্ত করবে, কালাম একটা ছবি যুক্ত করবে। ছবির সাথে বিআর এর সম্পর্ক, এখন অনেকের মনে হতে পারে ছবির সাথে বিআর এর কিভাবে সম্পর্ক, এই প্রশ্নটা কিন্তু একটু জটিল আছে, ভালো করে দেখো। ছবি এমটি ট্যাগ, ছবির জন্য যে আমরা আইএনজি ব্যবহার করি সেটা এমটি ট্যাগ, এবং এখানে বিআরটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে এখানে উদ্দীপকে ছিল যে কালাম একটি ছবি যুক্ত করতে চায়, তার জন্য ট্যাগ হচ্ছে আইএনজি ট্যাগ, আর সেই আইএনজি ট্যাগের সাথে মিল আছে বিআর ট্যাগ, কারণ আইএনজি ট্যাগ এমটি, বিআর এমটি। এটা খেয়াল রাখতে হবে, কিন্তু এটা ক্রিটিক্যাল প্রশ্ন। পরের প্রশ্ন, মিস্টার কালামের সঠিক ফলাফল না পাওয়ার কারণ হচ্ছে ফাইলের এক্সটেনশন দিতে ভুল, ব্রাউজার সাপোর্ট সঠিকভাবে সবগুলো তবে মনে হয়। যে কোনো একটা এই ভুলগুলি সাধারণত হলে সঠিকভাবে ওয়েবসাইট প্রদর্শন করবে না। কি ভুল? ফাইলের নাম লিখতে যদি ভুল করি তাহলে ওয়েবসাইট দেখা যাবে না, ব্রাউজার যদি সাপোর্ট না করে তাও সেটি ওপেন হবে না, সঠিকভাবে লোকেশন যদি না পায় তাও পেজটি ওপেন হবে না। যিনি কথা বলে না, দেখো 173 এবং 174 নং প্রশ্নের উত্তর দাও, যশোর বোর্ডের প্রশ্নে পড়েছিল। পি অ্যালাইন সমান বাংলাদেশ, এখানে এটা এই পি হচ্ছে ট্যাগ, অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, সেন্টার হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, বাংলাদেশ হচ্ছে কন্টেন্ট। দুই ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটা কন্টেন্ট বলে। কন্টেন্ট কোনটি বলেছে? তো বাংলাদেশ, তাই না? এরপরটা আবার বলেছে উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? ভ্যালু হচ্ছে সেন্টার, সেন্টার। ভ্যালু সবসময় ডাবল অথবা সিঙ্গেল কোটে লেখা হয়, বিষয়টি মনে রাখবো। হ্যাঁ, আর এই অ্যালাইনটার নাম কি? অ্যাট্রিবিউট নেম। কিন্তু আইএমজি ট্যাগের সাথে মিল রয়েছে কোনটির? এইচআর ট্যাগ, কারণ আইএমজি ট্যাগ এমটি, এইচআরও এমটি। মনে থাকবে। তোমরা বাসায় যখন পড়বা মাঝে মধ্যে, আমি রেকর্ড করে রাখছি তো ক্লাসটা, তো তখন ওই মিলাই মিলাই পড়বা, ঠিক আছে? এইচটিএমএল এর বডি অংশে থাকে ড্যাশ, ছবি থাকে, টেবিল থাকে, টাইটেল তো হেডে থাকে, টাইটেল হেডে থাকে। 1, 2 উত্তর, টাইটেলটা হেডে থাকে, দিনাজপুর বোর্ডে পড়েছে। কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? ফরম্যাটিং বি ট্যাগ। আচ্ছা, ফরম্যাটিং ট্যাগ কোনগুলি? ইতিপূর্বে আমি বলেছি, টেক্সটকে ফরম্যাট করার জন্য, টেক্সটকে বিভিন্নভাবে সাজানোর জন্য এই ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়। বি ট্যাগের মাধ্যমে বোল্ড করা হয়, তাই না? এইচটিএমএল এর বাংলা ফন্ট ব্যবহারে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফেস অ্যাট্রিবিউট। আচ্ছা, ফেস সমান শুধু নেম যে লিখি তাহলে আমাদের বাংলা লেখা হবে, তাই না? তো ফন্টের নাম ঠিক করে দেওয়ার জন্য ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, মনে থাকবে। কোনটি ফরম্যাটিং ট্যাগ? বিগ ট্যাগ। বিগ ট্যাগটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, এটা লিঙ্ক করার জন্য ট্যাগ, এটা হেডিং ট্যাগ, এটা লিস্ট তৈরি করার ট্যাগ, আর বিগটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগের লিস্ট দিয়েছিলাম, এটা মুখস্থ করতে হবে। ফরম্যাটিং ট্যাগ কোনগুলি? এইচটিএমএল কোড দেওয়া আছে এখানে একটি, এটা হচ্ছে এ এর উপরে পাওয়ার হবে, পাওয়ার হবে, আর বি এর টু সাব আছে, তো দিতে হবে, এটা উত্তর। এই যে এইচইউপি ব্যবহার করলে উপরে, এইচইউপি ব্যবহার করলে নিচে। এখন ঠিক আছে। প্রাথমিকভাবে পেজে ডিজাইন কাজগুলো যে কলমে করাকে কি বলে? ওয়ার ফ্রেম বলে। মানে আমরা যখন একটা ওয়েব খাতা কলমে নিয়ে স্ট্রাকচার তৈরি করি, ছবি আঁকাই অনেকটা, ওয়ার ফ্রেম বলে তাকে। একটা ওয়েব পেজের ওয়ার ফ্রেম, মানে ফ্রেম তৈরি করা। এইচটিএমএল এর কোড এইচ এর উপরে পাওয়ার 2 হবে আর ও হবে, এটা মনে হয়। এই যে এসইউপি আছে না, পাওয়ার হবে। অনেকে কিন্তু ভুলে যে H2 এ পানির সংকেত না, এটা টিক মারবে। ফন্টের নাম পরিবর্তন করলে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? নাম পরিবর্তন করতে হলে না, ফেস অ্যাট্রিবিউট, ফেস অ্যাট্রিবিউট। কিন্তু এই সিমুলেশন দেয়া, এটা একটা লিখতে অনেক সময় লাগে। একশো 84 নম্বর প্রশ্ন, বক্তব্যের নির্দিষ্ট অংশকে বিশেষ জোর দিয়ে দেখানোর জন্য ইএম ট্যাগ ব্যবহার করা। ইএম মানে এমফাসাইজ, জোর দিয়ে দেখানো। নিচের কোনটি ফাঁকা এলিমেন্ট?
মেটা, মেটা, লিঙ্ক, বেস, আইএমজি, এসআরসি, সরি সোর্স, বিআর, এগুলো কিন্তু এমডি ট্যাগ। এইচআর, এগুলো সবসময় পড়বা। মেটা এলিমেন্টের অ্যাট্রিবিউট কোনটি? ক্যারেক্টার সেট। শুধু মেটা কখন ব্যবহার করা হয়? যেমন আমরা যখন এই হেড সেকশনের মধ্যে কিন্তু মেটা ট্যাগ ব্যবহার করা হয়, এবং মেটা ট্যাগের মধ্যে ক্যারেক্টার সেট UTF-8 লিখি। UTF, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। UTF-8 লিখলে ওই ইউনিকোডে লেখা হবে। তো এই ক্যারেক্টার সেট হচ্ছে মেটার অ্যাট্রিবিউট, মেটা ট্যাগের অ্যাট্রিবিউট ক্যারেক্টার সেট। আর ভ্যালু হচ্ছে UTF-8 লিখতে পারে, আরো অনেক কিছু। এই যে UTF-8 চলে এসেছে, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। আচ্ছা, UTF-8 কি বলি একটু বিষয়টা। UTF-8 যদি লেখা যায় তাহলে কি হবে? আমাদের তো ইউনিকোড 16 বিটের, তাহলে একটা অক্ষর লিখতে 16 বিট জায়গা নেবে না? কিন্তু কোনো অক্ষর যদি 8 বিটে ধারণ করে, বা কোনো একটি এলিমেন্ট যদি, কোনো একটি অংশ যদি 8 বিটে ধারণ করে, তখন 16 বিট না নিয়ে 8 বিট নিবে। যদি UTF-8 ফরম্যাটটা লিখে দিই, জায়গা সব নিবে না মেমোরির, 8 বিট ব্যবহার করবে, 16 বিটের মধ্যে 8 বিট ব্যবহার করবে যদি UTF-8 লিখে দিই। তাহলে এটার নিয়ম হচ্ছে মেটা ট্যাগ ক্যারেক্টার সেট হচ্ছে অ্যাট্রিবিউট নেম, ভ্যালু হতে পারে UTF-8 যার ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। UTF-8 মানে কি? আমি 8 বিট নেওয়ার জন্য কমান্ড দিয়ে দিলাম, কি বুঝছো কিনা? এটা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন আলোচনা করেছি, মনে রাখবা। নিচের কোনটি জনপ্রিয় একটি ইউনিকোড ক্যারেক্টার সেট? UTF-8 কিছুক্ষণ আগে বললাম। UTF-8 যদি লিখে দিই 16 বিট নিবে না, 8 বিট ব্যবহার করবে মেমোরিতে। কিন্তু ইউনিকোড তো 16 বিটের, জানো তো? ইউনিকোড তো 16 বিটের। আর ASCII কোড 8 বিটের, BCD কোড 4 বিটের, EBCD কোড 8 বিটের। ASCII 8 হয় 7 হয়, ASCII 8 হয় 7 হয়। আচ্ছা, এখানে একটি কোড দেয়া আছে, কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হলো এটা পিটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, দেখছো? আর এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এটা কি? লিঙ্ক ট্যাগ। তাহলে হাইপার লিঙ্ক করার জন্য এটা, আর ফরম্যাটিং এর জন্য পি ট্যাগ। টেবিলের কোনো ট্যাগ নেই, তাহলে এটা হবে না। এই দুটো উত্তর। টেবিল নাই এখানে, তা টেবিল হবে না, মনে থাকবে। প্রশ্নগুলো কিন্তু ক্রিটিক্যাল দিছে বোর্ডে, 16 সালে এসছে। এখানে বলছে ধরন কি, পি ট্যাগ ব্যবহার করেছে, ট্যাগ ব্যবহার করেছে, এটা ডাবল আছে নাকি প্রশ্ন? ফরম্যাটিং আর হাইপার লিঙ্ক, ফরম্যাটিংও আছে, হাইপার লিঙ্কও আছে। ইমেজ তো নাই, ইমেজ নাই, আইএনজি ট্যাগ নাই। ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের ফন্ট, টেক্সটের ফন্ট ঠিক করা, কথা সত্য। লিস্ট ঠিক করে, জানেন লিস্ট আকারে সাজানো, এটা ঠিক না। এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। লিস্ট করবে তো এলআই ট্যাগে, তাই না? এলআই ওয়েল। UTF-8 ইউনিকোড ক্যারেক্টার সেট, কথা সত্য, আলফানিউমেরিক না, এটা ঠিক না, এটা ঠিক না। এটা হতে না, এটাই হবে, শুধুমাত্র ইউনিকোডটাই হবে, অন্যটা হবে না। আরে ইউ মানে তো ইউ মানে তো ইউনিকোড, তাহলে এদের সাথে মিল নাই তো। প্রথমটা সঠিক। এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন না। আলফানিউমেরিক কোডটা হচ্ছে যে সমস্ত কোড ব্যবহার করে অক্ষর সংখ্যা সব লেখা যায়। ইউনিকোড একটা আলফানিউমেরিক কোড, এবং ASCII কোড একটা আলফানিউমেরিক কোড। EBCD কোড, এটাও কিন্তু আলফানিউমেরিক কোড। কিন্তু BCD কোডটা আলফানিউমেরিক না, ওটা নিউমেরিক, কারণ BCD কোডে কিন্তু সংখ্যা প্রকাশ করা যায়। যাই হোক, এটা বলতে গেলে তো অনেক দূর চলে যাবে, আমার আজকে শেষ করতে হবে 153টা প্রশ্ন। কালার, রেড, ICT হচ্ছে এখানে কন্টেন্ট। এখানে কন্টেন্ট কি? ICT। এই দুই ট্যাগের মাঝখানে ICT লেখা আছে, এটাই কন্টেন্ট। এই কালার সমান রেড, ফেস সমান এরিয়াল। এখানে বলেছে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? ভ্যালু হচ্ছে রেড আর এরিয়াল, রেড আর এরিয়াল, এই দুইটা। কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, মনে থাকবে, এটা বোঝার বিষয় কিন্তু অঙ্কের মতো। সাইজ সমান 7, অ্যাট্রিবিউট কোনটি? সাইজ হচ্ছে অ্যাট্রিবিউট, সাইজ। তাহলে 7টা কি? এই ফন্টটা কি? ফন্ট ট্যাগ। বাংলাদেশ কি? কন্টেন্ট। তাহলে দেখবে 4টা জিনিস আছে, ট্যাগ, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, কন্টেন্ট। মনে থাকবে, বুঝতে হবে। এটা দ্বারা কোনটি বোঝায়? সাদা রং। সবগুলো যখন হাইস্ট ভ্যালু হয় তখন সাদা রং হয়। সবগুলো যখন 255 হয়, 255 এর পরিবর্তে কিন্তু ডাবল এফ লিখলাম, কিন্তু দেখছো
ডাবল এফ হচ্ছে 255 হেক্সাডেসিমাল কোড নাম্বার সংখ্যা। কম্পিউটারে নেটওয়ার্ক ডেটা গ্রহণ ও প্রদানের জন্য কোনটি ব্যবহার করা হয়? প্রোটোকল। আচ্ছা, এখানে কিন্তু প্রোটোকলের সংজ্ঞা দেওয়া আছে। প্রোটোকল কি? কম্পিউটারের ডেটা ওয়েবসাইটে আদান প্রদানের নিয়মকে প্রোটোকল বলে। এটাই দেওয়া আছে কিন্তু এখানে, ঠিক আছে? প্রোটোকলের সংজ্ঞাটা কিন্তু দেওয়া আছে, খেয়াল রাখতে হবে কিন্তু। এই সংজ্ঞাটা লিখলেও 1 মার্ক পাবে। প্রোটোকল কি? আচ্ছা, সবগুলো হাইয়েস্ট ভ্যালু। তাহলে কিছুক্ষণ আগে ছিল কি এফ, এখানে আবার 255, তার মানে কি ওটাও সঠিক এটাও সঠিক। এটাকে বলা হয় আরজিবি ভ্যালু, আর ওটাকে বলা হয় হেক্সা ভ্যালু। যে কি বলা হয়? ওটা হেক্সা কোড, কালার কোড হেক্সা, আর এই কালারটা হচ্ছে আরজিবি কোড। তা আরজিবি মানে দশমিক সংখ্যা ব্যবহার করা হয়েছে। সবগুলো হাইয়েস্ট ভ্যালু, তার মানে সাদা হবে। লালটা এইটা প্রথমে থাকলে লাল, মাঝে থাকলে গ্রিন, শেষে থাকলে ব্লু, আর সবগুলো যদি শূন্য হয় কালো, আর সবগুলো হাইয়েস্ট হলে সাদা। মনে রাখতে হবে। এই গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, সেজন্য আজকে সংক্ষেপে বললাম। এখানে বলেছে হেক্সাডেসিমাল কোড কোনটি? এই রেড। আচ্ছা, কালার সমান রেড। এখন রেডের পরিবর্তে আমি যদি এইটা দিই, তাও কিন্তু কালার রেড হবে। এখন তোমাকে প্রশ্ন হতে পারে এইটা কি আর এইটা কি? এইটা হচ্ছে সরাসরি কালারের নাম লেখা, আর এটা হচ্ছে হেক্সা কোড। আবার আমি যদি এখানে লিখি আরজিবি 255, বাকিগুলো শূন্য কমা দিয়ে দিয়ে, তাও কিন্তু রেড হবে। রেড লেখার কিন্তু 3টা নিয়ম, একটা হেক্সা ভ্যালু, একটা সরাসরি কালারের নেম, একটা আরজিবি ভ্যালু। মনে থাকবে? এগুলো কিন্তু ক্রিটিক্যাল আইটেম, মনে রাখতে হবে। কালার সমান রেড এইচএসসি এক্সাম শব্দের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হতে পারে। এখানে তো কালারটা অ্যাট্রিবিউট, কিন্তু এখানে বলেছে আরো অ্যাট্রিবিউট কি কি হতে পারে। তাহলে এখানে ফন্ট কালারের 3টা অ্যাট্রিবিউট, ফেস, কালার, সাইজ। তাহলে ফেস আর সাইজ, এই এইচ আর ই এফ হচ্ছে এ ট্যাগের অ্যাট্রিবিউট, তাহলে এটা হবে না, তাই না? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট এই দুইটা, মনে থাকবে। আইএসপি এর পূর্ণরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এগুলো সরাসরি মুখস্থ করতে হবে, এগুলো বোঝার না কিছু, অ্যাব্রিভিয়েশন মুখস্থ করতে হবে। যেমন ইউটিএফ, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, সেই আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাই না? পরের প্রশ্ন লক্ষ্য করি, এটা লিস্টে আইটেম যুক্ত করার জন্য কোন ট্যাগ? এলআই ট্যাগ। আচ্ছা, লিস্ট তৈরি করার জন্য ইউএল বা ওএল অথবা ডিএল, তাহলে এগুলো লিস্ট তৈরি করার জন্য, লিস্টের ভিতরে আইটেম তৈরি করার জন্য এলআই। এলআই মানে লিস্ট আইটেম। ওল অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। ক্রমবিহীন তালিকা ইউএল। ক্রমবিহীন তালিকা কি? এই যে লিস্ট তৈরির জন্য ট্যাগ সমূহ। ক্রমযুক্ত তালিকা ওএল, ক্রমবিহীন তালিকা ইউএল। এলআই দ্বারা লিস্ট আইটেম। ডেফিনেশন লিস্ট মানে লিস্টকে যখন বর্ণনা আকারে উপস্থাপন করা হয়। ডিটি ডেফিনেশন টার্ম, ডিডি ডেফিনেশন ডেসক্রিপশন। আর লিস্টের সাথে যে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার হয়, টাইপ আর স্টার্ট, টাইপ আর স্টার্ট, মনে থাকবে এই দুটো অ্যাট্রিবিউট কিন্তু লিস্ট ট্যাগের অ্যাট্রিবিউট। টাইপের ভ্যালু হবে কি বলো তো? টাইপের ভ্যালু ছোট হাতের এবিসি, বড় হাতের এবিসি, এবি, তারপরে রোমান, তাই না? আবার ইউএল ব্যবহার হবে সার্কেল, স্কয়ার, ডিস্ক। টাইপের অ্যাট্রিবিউটের ভ্যালু হবে। আর স্টার্টের ভ্যালু হচ্ছে যত নাম্বার থেকে শুরু হবে, সংখ্যা হবে। স্টার্টের ভ্যালু কিন্তু সংখ্যা হবে, খেয়াল রাখতে হবে। তালিকা আকারে উপস্থাপনের জন্য ওএল, না না না, এখানে বলেছে তালিকার উপাদান লেখার জন্য। উপাদান, উপাদান, উপাদান মানে কি? লিস্ট আইটেম। এটা কিন্তু কনফিউশন আইটেম, অনেকে ভুলে এটা টিক মারবে। তালিকা তৈরি করার জন্য ওএল, ঠিক আছে, কিন্তু তালিকার উপাদানগুলি লেখার জন্য, আইটেম লেখার জন্য এলআই। লিস্টে সার্কেল ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? টাইপ। ইউএল টাইপ সমান সার্কেল, লিখি না? ক্রমযুক্ত তালিকা ওএল, ক্রমবিহীন ইউএল, তাই না? লিস্ট তৈরিতে, লিস্ট তৈরিতে ব্যবহৃত ট্যাগ ওএল আর ইউএল, কিন্তু এখানে ইউএল আছে। আর এগুলি টেবিলের ছোট হাতে বড় হাতে দুইটাই কাজ করে কিন্তু। এটা সুন্দর একটা প্রশ্ন করছো। এইচটিএমএল তুমি ছোট হাতে ট্যাগ লিখলে হবে, বড় হাতে ট্যাগ লিখলে হবে, কারণ এইচটিএমএলটা হচ্ছে নন কেস সেনসিটিভ। বাট ছোট হাতে লেখা ভালো, কিন্তু এটা তো বোর্ডের প্রশ্ন, এটা বড় হাতের দেওয়া ছিল, আমি তো চেঞ্জ করতে পারবো না।
বুঝছো কিনা? আমাদের কোনো উত্তর নাই। তাহলে বড় হাতেরও কাজ করবে, কারণটা কি? নন কেস সেনসিটিভ। এটা হচ্ছে নন কেস সেন্সিটিভ। এদিকে তাকাও, এখানে না আমি সব প্রশ্নের অপশন দিই নাই, খালি এটার আউটপুটটা লিখে দিয়েছি। আমি যদি দিই টাইপ সমান এ, স্টার্ট সমান 3, তাহলে বড় হাতের এ লিখছি না, তাহলে বড় হাতের হবে 3 নম্বর অক্ষর দি, এ বি সি, 3 নম্বর অক্ষর সি, তাই সি ডি ই এইভাবে সিরিয়ালটা হবে। তাই উত্তর এইটা হবে। কেন হবে? ওই সি দিয়ে এখানে উত্তর আমি বড় জায়গা লাগবে সেজন্য দিই নাই। জি স্যার। এখানেও তাই, টাইপ সমান যদি ছোট হাতের এ দিই তাহলে ছোট হাতের এ থেকে শুরু হবে, কিন্তু শুরুটা এখানে স্টার্ট সমান 4 দিয়েছি বলে 4 নম্বর অক্ষর থেকে শুরু হবে, তাহলে ছোট হাতের 4 নম্বর অক্ষর ডি, ডি ডি এফ হবে ছোট হাতের, কারণ ছোট হাতের ঠিক করে দিয়েছি আমি। বরিশাল 24-এ পড়েছে, দেখছো কি ক্রিটিক্যাল। অর্ডার্ড লিস্টে নির্দিষ্ট সংখ্যক 5 থেকে লিস্ট যদি শুরু করতে চাই তাহলে স্টার্ট ব্যবহার করা হবে অ্যাট্রিবিউট হিসেবে। অ্যাট্রিবিউট হিসেবে কি হবে? স্টার্ট, ভ্যালু হবে 5। জি স্যার। লিস্টের ভেতর আরেকটি লিস্ট লেখাকে কি বলে? নেস্টেড লিস্ট বলে। হ্যাঁ, নেস্টেড লিস্ট বলে, একটাই হবে এখানে, এনে একটাই হবে নেস্টেড লিস্ট। জি স্যার। একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, দিস ইজ নেস্টেড লিস্ট। একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ, দিস ইজ নেস্টেড ট্যাগ, তাই না? জি স্যার। তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? সবই স্যার। সবগুলা ব্যবহার হয়, তাই না? আমি যদি আনঅর্ডার করতে চাই ইউএলও লাগবে, এলআইও লাগবে। আমি যদি অর্ডার লিস্ট করতে চাই ওএলও লাগবে, এলআইও লাগবে, তাছাড়া তো হবে না। আমরা বলছি আসলে কিছু ভিন্ন আছে। হ্যাঁ, এটা ক্রিটিক্যাল আছে, প্রশ্নটা কনফিউশন আইটেম, আবশ্যক বলে আবশ্যক বলে দিছে, কনফিউশন আইটেম, ঢাকা বোর্ডে পড়েছে। টাইপ সমান সার্কেল, তাহলে আউটপুটটা আইসিটির পাশে এরকম সার্কেল হবে। জি স্যার। এটাও আমি শুধু উত্তরটা লিখেছি, সব অপশন দিই নাই। তাহলে এটার আউটপুট কি হবে? আইসিটি লেখা থাকবে, এবং যেহেতু সার্কেল লিখেছি তাহলে আমি সার্কেল হবে। প্রশ্নের উত্তর দাও। ইউএল টাইপ সমান ডিস্ক, তো তাহলে এটার আউটপুট এরকম এরকম হবে। এর পাশে এই এই প্রতীক হবে, যে প্রতীকটা বৃত্ত ভরার থাকবে। বৃত্ত ভরার থাকলে ডিস্ক বোঝায় বা বুলেট বোঝায়। বুলেট ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোনটা এই ট্যাগ ব্যবহার করা হয়? এই ট্যাগের মাধ্যমে লিঙ্ক করা হয়, লিঙ্ক করলে আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। এই যে এসআরএফ সমান ইউআরএল লিখি, আর এখানে লিঙ্কের নাম লিখি। ব্রাউজারকারী সময় বাঁচে এই ট্যাগ ব্যবহার করে। জি স্যার। আমরা এক পেজ থেকে সহজে আরেক পেজে চলে যেতে পারি, যে ব্রাউজারকারীর সময় বাঁচে। সমস্যা না, 10 মিনিটে শেষ করে দিব। এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগের ভিতরে কোনটি থাকে? এই ট্যাগ, এই ট্যাগ দ্বারা লিঙ্ক করা হয়। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। এই ট্যাগের অ্যাট্রিবিউট হলো টার্গেট, ফেস হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, টাইপ হচ্ছে তোমার ইউএল ওএল, অর্ডার। আর অ্যালাইন তো বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, জি স্যার। এই স্পেশালি পি ট্যাগেও ব্যবহার হয়। কিন্তু টার্গেট সমান ব্ল্যাঙ্ক লিখি নতুন নতুন উইন্ডো ওপেন করার জন্য। টার্গেট অ্যাট্রিবিউট, এইচআরইএফ অ্যাট্রিবিউট, এগুলি ব্যবহার হয় এই এটাকে। এটাকের সাথে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? এইচআরইএফ, টার্গেট। টার্গেট ব্ল্যাঙ্কটা হচ্ছে ভ্যালু, ব্ল্যাঙ্কের অ্যাট্রিবিউট না, ব্ল্যাঙ্কটা টার্গেটের ভ্যালু। এই দুটো ক্রিটিক্যাল আছে প্রশ্নটা, অনেকে ভুলে এটাও মারবে। টার্গেট সমান ব্ল্যাঙ্ক লিখি, কি বুঝছো? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। নতুন ট্যাবে ওয়েব পেজ ওপেন করতে অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট কোনটি? টার্গেট, কিন্তু ভ্যালু হবে ব্ল্যাঙ্ক। জি স্যার। এটা ভ্যালু। জি স্যার। এইচটিএমএল ডকুমেন্ট সংযোগকে কি বলে? হাইপারলিংক বলে। একটা পেজের সাথে আরেক পেজের লিংক তৈরি করে হাইপারলিংক বলে। হাইপারলিংক দুই প্রকার, ইন্টারনাল হাইপারলিংক, এক্সটার্নাল হাইপারলিংক। কোনটি সঠিক অ্যাট্রিবিউটের কোড? সরি, কোনটি এইচটিএমএল এর সঠিক কোড? এইচআরইএফ সমান এই ঠিকানা, আর এটা হচ্ছে ডকুমেন্ট। এটা এনে ভুল আছে, কারণ সাইজ ব্যবহার হবে না, উইড ব্যবহার হবে না, রয় স্প্যান ব্যবহার হবে না, সব ভুল আছে। তাহলে এটা হচ্ছে এটাকে সঠিক অ্যাট্রিবিউট। খেয়াল রাখতে, প্রশ্নটা কিন্তু সহজ, কিন্তু যারা জানে তারা সেটা ঠিক মানতে পারে না। অঙ্কের মতো শোনো, এইচটিএমএল কোড উত্তরগুলো কিন্তু একবারে অঙ্কের মতো, বোঝার বিষয়, মুখস্থ হচ্ছে বোঝার বিষয়। নিচের কোনটি এইচটিএমএল এর লিংক ট্যাগ? এটা ব্যবহার করে লিংক করা হয় এক পেজের সাথে আরেক পেজের। নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? এইচআরএফ সমান ইউআরএল, এটা হবে। অন্যগুলো ভুল আছে। এইচআরএফ সমান www, এখানে আবার নেই, ট্যাগটা নেই। এখানে আছে কিন্তু এখানে www ইউআরএল, এখানেও মিস্টেক আছে, এটা হবে না।
এটা ইউআরএল এর পূর্ণ ঠিকানা এটা না, ইউআরএল এর মধ্যে www টা আছে, কিন্তু এখানে এই www ইউআরএল এটা হবে না। ইউআরএল হচ্ছে তোমার এইচটিটিপি থেকে শুরু করে www থেকে শুরু করে ডোমেইন নেম সহ সব। তাহলে ইউআরএল বললে আবার আমি www লিখবো কেন, ঠিক আছে স্যার। তাই না? যেমন দুর্বল শিক্ষক হলে বলতো না, এটা তো ঠিক হওয়া উচিত ছিল, কিন্তু ইউআরএল এর মধ্যে তো এটা থাকবে। জি স্যার। আবার এক্সট্রা করে লেখার বলতে হ্যাঁ, হাইপারলিংক হচ্ছে একাধিক ফাইলের সংযোগ, কথা সত্য, একাধিক ওয়েব পেজের সংযোগ, কথা সত্য, একাধিক ফিল্ডের সঙ্গে, ফিল্ড তো না, ফিল্ড তো হবে না। আচ্ছা ফিল্ড কোথায় আছে? ষষ্ঠ অধ্যায় ফিল্ড আছে, ষষ্ঠ অধ্যায় ডেটাবেস পড়বো না, ওইখানে কিন্তু ফিল্ড আছে, ঠিক আছে? ফিল্ড বুঝো নাই। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কে? আইক্যান, এটা এই ব্যাটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এটা একটা প্রতিষ্ঠানটা সারা বিশ্বের ডোমেইন নেম আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে। ফার্স্ট ইন ফার্স্ট আউট নাম শুনেছো? জি স্যার। FIFO, FIFO এই পদ্ধতিতে এই ডোমেইন নেম দেয়, তুমি আগে গেলে আগে পাবা। সেজন্য একটা জিমেইল আমি যদি ওপেন করতে চাই, খুলতে চাই, ওটা হয়ে গেলে ওটা পাই না, ওই FIFO পদ্ধতি মেনটেন করে, আগে আসলে আগে পাই। FIFO, FIFO, কে বলে FIFO, তো যাই বলি না কেন। ওকে, জি স্যার। HTML এর ব্যবহারের ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে এক পেজ থেকে অন্য পেজে সংযুক্ত করে ট্যাগ, এটা সহজ, দেখছো অনেক পড়েছে কিন্তু এটা একটা। নতুন ট্যাবে ওপেন করার জন্য টার্গেট সমান আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। নতুন ট্যাবে আমার ওয়েব পেজকে ওপেন করার জন্য ভ্যালু হচ্ছে, টার্গেট হচ্ছে অ্যাট্রিবিউট এই ট্যাগের, জি স্যার। আর ভ্যালু হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই বইতে আন্ডারস্কোর ছিল না, কিন্তু আমি তো চিন্তা ভাবনা করলাম আন্ডারস্কোর তো হবে, গাইডে ছিল না, কিন্তু এটা আন্ডারস্কোর হবে, আন্ডারস্কোর হবে, খেয়াল রাখতে হবে। কেয়ার দেয়া পরস্পর ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, বিষয়টি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আইসিটি শিক্ষক জানালো তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহার করলে কাজ করা যায়। তো এটা দিয়ে আমি লিঙ্ক করে রাখলাম, তাহলে খোঁজা লাগবে না। তোমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যদি আমার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করে রাখো, তাহলে তোমার আর খোঁজা লাগবে না, ওখানে ক্লিক করলে তুমি চলে যেতে পারবে। জি স্যার। উদ্দীপকের আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পেজে যাওয়া যায়, কথা সত্য সম্পর্কিত দ্রুত প্রদর্শিত হয়, ব্রাউজারকারীর সময় বাঁচে, সবগুলো তো সঠিক হবে, ব্রাউজারকারীর সময় বাঁচে, হ্যাঁ সবগুলো সঠিক। আর বেশি লাগবে না, সমস্যা নেই, আর 5-7 মিনিট লাগবে। নীরব নতুন ডেভেলপার HTML তৈরি করতে চায়, তিনি হাইপারলিংক ব্যবহার করে কাজ করে। উদ্দীপকের কোন ট্যাগ ব্যবহার করা হয়? এটা হচ্ছে হাইপারলিংক করা ট্যাগ, তাই না? এটা হাইপারলিংক করা ট্যাগ। জি স্যার। নীরব সম্প্রতি যে পদ্ধতিটি, তার সুবিধা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাবে, সত্য, অংশ লিঙ্ক করে যাওয়া যাবে, এটাও যাওয়া যাবে, ভিন্ন ভিন্ন সার্ভারে লিঙ্ক করা না হওয়া, না এটা তো ঠিক না, না স্যার, এটা তো হবে। হবে ভিন্ন ভিন্ন সার্ভারে লিঙ্ক করা যাবে, তার মানে কি এক আর দুই সঠিক। ভিন্ন ভিন্ন সার্ভারে লিঙ্ক না হওয়া, এটা ভুল, কারণ ভিন্ন ভিন্ন সার্ভারে লিঙ্ক হয়। হয় স্যার। হুম। কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? ওয়েবসাইটের ক্ষেত্রে। ওয়েবসাইট লক্ষ্য করি, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইন নেম কোনটি? শিক্ষা প্রতিষ্ঠান বলেছে না, .edu, .gov সরকারি, .com বাণিজ্যিক, .org লাভজনক প্রতিষ্ঠান। জি স্যার। আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরেকটা আছে জানো, .ac, এটাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। .ac মনে রাখতে হবে, আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম অনেকগুলি টপ লেভেল ডোমেইন নেমের নাম, লিস্টও দিয়েছি। ওয়েবসাইট হোস্টিং করতে কোথায় রাখা, সার্ভারে। আচ্ছা হোস্টিং কি? সার্ভারে আমার ওয়েবসাইটটাকে ভাড়ার বিনিময়ে রাখা, এই সিস্টেমটাকে হোস্টিং বলে, জানো তো? জি স্যার। ওয়েবসাইটকে নির্দিষ্ট সার্ভারে স্থাপন করাকে কি বলে? ওয়েব হোস্টিং বলে, ওয়েব হোস্টিং বলে, এটা ওয়েব হোস্টিং এর সংজ্ঞা দেওয়া আছে। জি স্যার। ওয়েবসাইটকে নির্দিষ্ট সার্ভারে রাখাকে কি বলে? হোস্টিং বলে। হোস্টিং কি? এই সংজ্ঞাটুকু লিখে দিলেই হবে। একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটিকে আপলোড করার পদ্ধতিকে কি বলে? হোস্টিং বলে, হোস্টিং বলে। এগুলা ওই ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ আছে না, সেখান থেকে 3টা প্রশ্ন পড়েছে। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? এত সহজ, আইএমজির সূত্রটা আইএমজি এসআরসি সমান ছবির নাম, উইড হাইট হয়, অল্টার অ্যাট্রিবিউট হয়, এগুলো মুখস্থ হয়ে গেছে তাই না? গুড, সুন্দর। আইএমজি ট্যাগের আবশ্যিক কোনটি? এসআরসিটা লিখতেই হবে। উইড হাইট নাও যদি দিই, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, এসআরসি এটা কার নাম? এটা অ্যাট্রিবিউট, এটাকে অ্যাট্রিবিউট, বর্ডারটা টেবিলের অ্যাট্রিবিউট, তাই না? টাইটেলও বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা শিখি নাই, তাই না? দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবি যুক্ত করেছে, আইএমজি ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করবে।
আইএমজি ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করবে। ছবিটি যুক্ত করা হয় কোন ট্যাগ ব্যবহার করে? আইএমজি। এই প্রশ্নগুলো সহজ। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তার পরিবর্তে কোনো লেখা প্রদর্শনের জন্য ট্যাগ অ্যাট্রিবিউট কোনটি? এএলটি। ওই যে এএলটি ব্যবহার বলছিলাম না, এএলটি লিখলে যদি ছবিটা না দেখা যায়, এএলটি ভ্যালু যেটি দিব সেটি দেখা যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই এত পিক্সেল এটা উইডথ, এটা হাইট, জি স্যার। এই ছবি এটা যুক্ত করার জন্য সঠিক ট্যাগ কোনটি? আইএমজি এসআরসি সমান, এই সমান না, এটা ভুল। সমান না, এটা ভুল। এটা সমান আছে, এখানেও সমান না, এটা ভুল। এনে সমান আছে, এনে সমান, এটা মনে হয় সঠিক। এটা সঠিক হবে, দেখো। কিন্তু স্যার ওয়েটটা একটু কম যায়। কিন্তু হ্যাঁ, ও স্যার ঠিক আছে ধরবো না। এই যে উইড এটা আর হাইট এটা, ওইখানে ভুল আছে। না স্যার এটা ঠিকই আছে, এটা বলা ঠিক। ওইখানে বলা আসতো ধরবো আছে। দৈর্ঘ্য আগে দেয়া, তাহলে হাইট। হাইট মানে এখানে এইটা স্পেস হয়ে গেছে, ঠিক করে দিব। আর উইড হচ্ছে এইটা, দেখছো? জি স্যার। হাইট প্রথমে দেয়া, তবে একটা কথা আছে, উইড হাইট না লিখে যদি থাকতো এত ইন্টু এত, তাহলে আগে হাইট। তাহলে আগে কিন্তু উইড হতো। জি স্যার। কিন্তু এখানে স্পেসিফিক বলা আছে দৈর্ঘ্য মানে হাইট, জি স্যার। জি স্যার। ঠিক আছে? ও ভাই। আর প্রস্থ উইড। এখানে এইচ দিছে আর ডাব্লিউ দিছে, এটা হবে না, সংক্ষেপে হবে না। এমজি। আইজি। এসআরসি কোনটার? আইএমজি। আইএমজির অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। কোনটি সঠিক ট্যাগ? আইএমজি এসআরসি সমান ছবির নাম, এটাও ঠিক। কারণ এখানে এটা নাই, এনে সমান নাই, এখানে ইমেজ নামে কোনো ট্যাগ নাই, জি স্যার। তো এটা সঠিক। ডাবল কটে আছে। নিচের কোনটি সঠিক? আইএমজি এসআরসি না, এটা ভুল হবে, এটা ডাবল কট নাই। এটা আবার এখানে হবে না, এটা না এখানে হবে, এটাও ভুল আছে। এটা ঠিক আছে মনে হয়। স্যার স্যার। জি স্যার। এটা কি ভুল আছে? ও এখানে আবার ডাবল, এখানে আবার দিচ্ছে, এটা কোনো ফর্মেট নেই, এটা ঠিক। আইএমজি এসআরসি সমান ছবির নাম, তাই না? ট্যাগ গুলো নিখুঁত ভাবে দেখতে হবে। কুমিল্লা বোর্ড 19 সালে পড়েছে, এই যে দিনাজপুর বোর্ড 25 সালে পড়েছে। ইমেল ফরম্যাট সাপোর্ট করে কোনটি? সবগুলো সাপোর্ট করে। এটা মানে তোমাদের কোনো ভুল থাকতে পারে, ঠিক করে নাও, সবগুলো সাপোর্ট করে। 246 ডট, এগুলো হচ্ছে এক্সটেনশন, সবগুলো হচ্ছে ছবির এক্সটেনশন। এইচটিএমএল ফরম্যাট হচ্ছে, পিএইচডি হবে না, এই দুটো ঠিক। পিএইচডি না, এই দুটো ঠিক। ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার ফরম্যাট হলো আইজি। আইএমজি। এটা হবে না, এটা তো ট্যাগ স্যার। এটা না, এটা ঠিক। জি স্যার একদম। তো ফরম্যাট। 1 আর 3, এটা এখানে যাবে। যাই হোক, সমস্যা নেই, পরে ঠিক করে দেবো। পরের প্রশ্ন, এখানে বলেছে এই নামের একটি ছবি যুক্ত করতে চায়, ছবিটি প্রদর্শন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। ফাইলটির জন্য অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি? এসআরসি অ্যাট্রিবিউট। ছবি যুক্ত করার জন্য এসআরসি অ্যাট্রিবিউট না, পাবলিক আইপি মানে এটা হতে পারে, কারণ পাবলিক আইপিটা তোমার সবাই যাতে দেখতে পায় তোমার ওয়েবসাইটটা, সেই জন্য। স্যার এই ক্ষেত্রে পড়িনি। ওয়েবসাইট চারটা ধাপ। মানে ধাপ বলেনি, কিন্তু পাইপের অভ্যন্তরীণ একটা বিষয়। তোমার আইপি ব্যবহার ছাড়া তুমি কেমনে তোমার ওয়েবসাইট পাবলিশ করবা? মানে কত নাম্বার আমি এটা চেক করবো। 200। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সুভাষের গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে, একটা ওয়েবসাইট পাবলিশ করতে হলে হোস্টিং আর রেজিস্ট্রেশন তো লাগবেই, তার সাথে আইপিও ব্যবহার করতে হবে আমাদের, আইপিরও ব্যবহার লাগবে। এত নং প্রশ্নের উত্তর ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থী এই একটা ছবি যুক্ত করেছে না? উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি? এসআরসি। এসআরসি তো নাই, উইড, উইডও না আছে, উইড আছে। তাহলে এখানে 3টে অ্যাট্রিবিউট হয়েছে, এসআরসি, উইড, হাইট। এর মধ্যে যেটা থাকবে সেটা উত্তর দিন। পরের প্রশ্ন লক্ষ্য করি, রাসেলের সঠিক ফলাফল না পাওয়ার কারণ হচ্ছে ফাইল লিখতে ভুল, ব্রাউজার সবগুলো সঠিক। এখানে এইচটিএমএল ভাষা শিখতে বর্তমানে ওয়েবসাইট ছবি যুক্ত করেছে, তাহলে এখানে কোনটি সঠিক? ছবির ফরম্যাট আইএমজি বর্ডার সমান, না এটা ঠিক না, কোনটা সঠিক? আইএমজি এসআরসি সমান ছবির নাম,
জি স্যার। আর এটাকে তো ছবি যুক্ত করে না, আবার বর্ডারও তো নাই, ভুল আছে এগুলা। হাসি ওয়েব পেজে টেক্সটে ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, ব্যবহারকারীর ওয়েব পেজ দৃষ্টিনন্দন হবে, ছবি দ্রুত ডাউনলোড হবে। ছবি দ্রুত ডাউনলোড হবে এটা তো হবে না, এই দুটো সঠিক। দেখতে ভালো লাগবে পেজটা এবং লেখাও কমে যাবে, কিন্তু ছবি দ্রুত ডাউনলোড হবে এটা কোনো বৈশিষ্ট্য না। রিমার তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি সংযুক্ত করলে এর ফলে ছবিটি দৃষ্টিনন্দন হলো। রিমা কোন ট্যাগ ব্যবহার করেছে, তাই না? না না, এখানে প্যাচ আছে। লিমা যে ট্যাগ ব্যবহার করেছে তার সাথে ছবি যুক্ত করা সেই ট্যাগের সাথে মিলের কোনটি আছে, কোনটির মিল আছে? বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে এখানে ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, আইএমজিএমটি বিআরওএমটি, ওই দৃষ্টিকোণ থেকে মিল আছে। এটা কিন্তু প্যাচের আইটেম, কঠিন। বরিশাল বোর্ডে দিছে। লিমা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে, এই সবগুলাই হতে পারে, সবগুলাই হতে পারে, সবগুলাই ছবির ফরম্যাট। HTML ট্যাগ ড্রপ ডাউন বক্স তৈরিতে অপশন ট্যাগ ব্যবহার করা হয়। এটা মানে পূর্বের ক্লাসে মনে ছিল, এটা পূর্বে যে 130টা আলোচনা করছিলাম। টেবিলের এলিমেন্ট ট্যাগ গুলো হলো টিআর টিডি, এটা টি বডি, এটাও আছে, সবগুলো সঠিক। টি বডি তোমাদের শেখানো হয়নি, কিন্তু টি বডি কিন্তু টেবিলের ট্যাগ। টি বডি, টি হেড, টি ফুটার এগুলো আছে, কিন্তু এগুলো শেখানো হয়নি। টিডি ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো অ্যালাইন, ফেসটা হবে না, এটা এক আর তিন, এটা হবে না। ফেস তো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। আজকে অনেক কিছু শিখতে পারলাম আমরা। টিডি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট কোনটি? অ্যালাইন, কল স্প্যান, এটা হবে না। প্রশ্নটা সেম হয়ে গেছে। টেবিল ট্যাগে ব্যবহৃত প্রয়োজনীয় ট্যাগ বরিশাল বোর্ডে 19 সালে ও 16 সালে দুইবার এসেছে। টিএইচ ব্যবহার হয়, টিআর ব্যবহার, সবগুলো তো ঠিক, টেবিলে সবগুলোই ব্যবহার হয়। না জানলে কঠিন, যারা জানে তাদের কাছে সহজ। টেবিল যারা তৈরি করতে পারে না তার কাছে কঠিন না। HTML টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো বর্ডার, কনস্প্যান, রো স্প্যান, সবই তো ঠিক। সবের বর্ডার, সেল স্পেসিং, রো স্পেসিং, সেল প্যাডিংটা এখন বুঝতে পেরেছো? লেখার চারিদিকে দূরত্ব বাড়ানো, তাই না? ফন্টের স্টাইল পরিবর্তন করতে হলে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আচ্ছা, এইটা কিন্তু সিএসএস এর কমান্ড, জানো? এটা কিন্তু সিএসএস এর, হ্যাঁ, সিএসএস এ বেশি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার হয়। সিএসএস এর আরেকটা দিয়েছি, স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? এটা কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ আনকমন। এইটার সঠিক উত্তর হবে এইটা। কেন হবে বলি। ডিভ হচ্ছে ট্যাগ। ডিভ ট্যাগের কাজ হচ্ছে ওয়েবসাইট ভাগ করা, ডিভিশন অনুযায়ী ভাগ করা, ডিভিশন ট্যাগ এটিকে বলে। এবং এই স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউটের এখানে দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ফ্লট। এটার নিয়ম হচ্ছে কালার কোলন রেড সেমিকলন, মানে এই একটা প্রপার্টি, এই একটা প্রপার্টি, প্রত্যেকটা প্রপার্টিকে আলাদাভাবে সেমিকলন দিয়ে ভাগ করতে হবে। উপরেও কিন্তু এই জিনিসটা আছে, কিন্তু এখানে সেমিকলন দেয়নি, সেজন্য ভুল। এখানেও কিন্তু সেম জিনিস আছে, এখানে কিন্তু সেমিকলন দেয়নি, সেজন্য ভুল। তার মানে কি নিয়ম হচ্ছে কালার তো অ্যাট্রিবিউটের নেম, আর এটা হচ্ছে ভ্যালু। এটা টোটালটা হচ্ছে অ্যাট্রিবিউটের প্রপার্টি, এটা প্রপার্টি ভ্যালু, এটা প্রপার্টি ভ্যালু, এবং এটা সেমিকলন দিয়ে লিখতে হবে। এটা সিএসএস এর কমান্ড। এটা তারপরে পরীক্ষা দিয়েছে বলে আমি আলোচনা করছি। সিএসএস তোমার সিলেবাসে নাই, কিন্তু পরীক্ষা দিয়েছে, দেখছো? স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে নিচের কোনটি ব্যবহার করলে বিভিন্ন স্টাইল নির্দেশনা দেয়? সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। এই তো প্রায় চলে এসেছি। ফন্টের আকার নির্ধারণের জন্য ফন্ট সাইজ, তাই না? এটা স্টাইল সমান হয়েছে, এই যে এখানে দেখছো এটা দেয়া আছে। এটার কোনটি কন্টেন্ট, কন্টেন্ট টেক্সট, দুই ট্যাগের মাঝখানে যেটা থাকে এটা কন্টেন্ট। অ্যাট্রিবিউট পরের প্রশ্ন, উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? এই স্টাইল অ্যাট্রিবিউট। কালার এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু, টেক্সট হচ্ছে কন্টেন্ট। আইসিটি ল্যাবে ক্লাসে টেবিল কোড ব্যবহার করে টেবিল তৈরি করার জন্য কোড লিখেছেন, তাই না? উদ্দীপকের লাইন প্রদর্শন করার জন্য, মানে প্রদর্শন না করার জন্য লাইন দেখাবে না, বর্ডার 0 দিলে। কারণ তুমি হয়তো বলতে পারো ক্যাপশন 0 তো হবে না, ক্যাপশনের মধ্যে আমরা 0 দিব না।
কিন্তু বর্ডারের ভ্যালু সংখ্যা হবে অথবা জিরো হবে, বর্ডারের ভ্যালু সংখ্যা হবে অথবা জিরো হবে। বর্ডার না দিতে চাইলে ওয়েবসাইট পাবলিশ করার জন্য এটা 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 দরকার নেই, এটা আবশ্যিক না, এটা ঠিক। হাইপারলিংক করতে হবে এমনটি কথা না, তাহলে এই দুটো ঠিক। রেজিস্ট্রেশন করতে হয়, হোস্টিং করতে হয়। এই যে আর দুইটা প্রশ্ন আছে, রাজু ছবি যুক্ত করে ফাইল কম্পিউটারে সংরক্ষণ করতে চায়, আবার প্রিন্টারও মাঝে মাঝে নেয়, তো এর জন্য কোন প্রোটোকল ব্যবহার হয়? এফটিপি। এইচটিটিপি তো অনলাইনে তথ্য আদান প্রদানের নিয়ম, আর ফাইল আপলোড করার জন্য এফটিপি ব্যবহার হয়। এফটিপির পূর্ণ নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার করার জন্য, ফাইল ট্রান্সফার করে সংরক্ষণ করার জন্য। এখানে বলেছে রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটি, এটা সেকেন্ড পার্ট থেকে এসেছে প্রশ্নটা, এই সেকেন্ড পার্ট থেকে এসেছে, এই দুটো সঠিক। সেকেন্ড পার্ট তো না, সেকেন্ড অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে। তো টিক মেরে দাও, নিচে আছে অপশনটা, নিচে চলে গেলে তো টিক মেরে দাও, 2 আর 3 টিক মেরে দাও, নিচে আছে দেখো ভালো করে খুঁজো। একটি আইপি অ্যাড্রেস কে প্রকাশের জন্য কয়টি অক্টেট ব্যবহার হয়? এটা সহজ, 4টি অক্টেট, 32 বিট।